হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সলিউশন চ্যাপ্টারের 7th লেকচারে। আজকে ক্লাসে আমরা কমপ্লিট করব ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ কি হিমাঙ্কের অবনমন সম্বন্ধে, এবং তার সঙ্গে আমরা কিছু নিউমেরিক্যাল কোশ্চেন এবং কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং কিছু কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেন সম্বন্ধে এখানে আলোচনা করব। তাই বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, আর কোথাও একটুও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। তুমি যদি এই ক্লাসে প্রথম হও তাহলে তোমাকে বলবো আমরা সলিউশন চ্যাপ্টারের উপরে আরো 6টি ক্লাস কমপ্লিট করেছি, যে ক্লাসগুলির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তুমি যদি সেই ক্লাসগুলি করে নিয়ে আজকে ক্লাসটি করো তাহলে তোমার পরবর্তী পার্টগুলো বুঝতে খুব সুবিধা হবে। তাহলে আজকে ক্লাসে আমরা কি আলোচনা করব না হিমাঙ্কের অবনমন অর্থাৎ কি না ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তাহলে প্রথমে আমাদের আজকে জেনে নেওয়া দরকার হিমাঙ্ক কাকে বলে। দেখো, আমরা হিমাঙ্ক কাকে বলে আমরা ছোটবেলায় পড়েছিলাম। কি পড়েছিলাম না, যে উষ্ণতায় তরল জমে কঠিনের পরিণত হয় সেটাকে আমরা হিমাঙ্ক বলি, বা সেই উষ্ণতাটাকে আমরা হিমাঙ্ক বলি। কিন্তু এই সংজ্ঞা কি আমাদের আর চলবে? এখন তো আর চলবে না, কারণ এখন তো আমরা বড় হয়ে গেছি। তাহলে বড় হয়ে গেলে তো বড়কালের সংজ্ঞা পড়তে হবে। তাহলে এখন আমাদের কি জানতে হবে না, আমরা মনে রাখবো হিমাঙ্ক কাকে বলবো না, যে উষ্ণতায় কঠিন এবং তরল এর মধ্যে সাম্য অবস্থা রচিত হয়, বা আমরা এভাবে বলতে পারি যে যে উষ্ণতায় তরলের বাষ্পোচ্চাপ এবং কঠিনের বাষ্পোচ্চাপ সমান হয়ে যাবে সেই উষ্ণতাকে আমরা বলবো কি না হিমাঙ্ক। ব্যাপারটা বোঝা গেল? আরেকবার বলি। আচ্ছা, এর আগের দিন আমরা স্ফুটনাঙ্ক কাকে বলেছিলাম? স্ফুটনাঙ্ক আমরা বলেছিলাম যে উষ্ণতায় তরলের বাষ্পোচ্চাপ বাইরের চাপের সঙ্গে সমান হবে সেই উষ্ণতাকে আমরা কি বলেছিলাম না স্ফুটনাঙ্ক বলেছিলাম। তাহলে হিমাঙ্ক কাকে বলে বললাম না, যে উষ্ণতায় কঠিনের বাষ্পোচ্চাপ এবং তরলের বাষ্পোচ্চাপ এই দুজনের বাষ্পোচ্চাপ সমান হয়ে যাবে, বা আমরা বলতে পারি যে উষ্ণতায় কঠিন অবস্থা এবং তরল অবস্থার মধ্যে সাম্য অবস্থা রচিত হবে সেই উষ্ণতাকে আমরা বলবো হিমাঙ্ক। ঠিক? আচ্ছা, এবার আমরা আজকেই দেখব যে হিমাঙ্কের অবনমন কাকে বলবো, সেটা আমরা ডিটেলসে এখনই যাচ্ছি। তো তার আগে আমরা একটু জেনে নিই যে কোনো বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কঠিন কোনো অনুদ্বায়ী দ্রাব যোগ করা হবে তখন বিশুদ্ধ দ্রাবকের যে হিমাঙ্ক সেটা দ্রবণের হিমাঙ্ক কিন্তু কমে যাবে, এবং যে পরিমাণ হিমাঙ্ক কমবে সেই কমার পরিমাণটাকে আমরা বলবো কি না হিমাঙ্কের অবনমন। আচ্ছা, হিমাঙ্কের অবনমন ব্যাপারটা কি বুঝতে পারলাম না, এটুকু আমরা আপাতত বুঝতে পারলাম যে দ্রবণের হিমাঙ্ক কম হবে এবং বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক বেশি হবে, এবং বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক থেকে যদি দ্রবণের হিমাঙ্কটাকে বাদ দিই তাহলে যেই ডিফারেন্সটা পাওয়া যাবে সেটাকে আমরা বললাম কি না হিমাঙ্কের অবনমন। এবার আমরা সেই ক্যালকুলেশনে যাওয়ার আগে প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে হিমাঙ্কের অবনমনটা কেন হলো, এর পেছনে যুক্তিটা কি, যে কেন দ্রবণের হিমাঙ্কটা কমে যাচ্ছে। আমরা এখন সেই কারণটার খুঁজবো এবং তার পেছনে যুক্তি খাড়া করব। ঠিক আছে, তাহলে চলো সেই কারণটা এখন খুঁজে নিই। দেখো, হিমাঙ্কের কারণ আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। আপাতত আমরা হিমাঙ্কের কারণটাকে দুই ভাবে ব্যাখ্যা করব, একটা গ্রাফের সাহায্যে আর একটা এক্সপ্লেনেশন দিয়ে। এবার পরীক্ষায় যদি আসে হিমাঙ্কের অবনমন এর কারণটি লিখো, তাহলে তোমরা কি করবে, এই দুটি যে আমরা কারণ ব্যাখ্যা করব সেই কারণ দুটিকে মার্জ করে একটা সুন্দর করে অ্যান্সার তৈরি করে তোমরা পরীক্ষা হলে লিখবে। ঠিক আছে, এবং কিভাবে লিখবে সেটা আমি বলে দেবো এখনই। এবার আমি কি বললাম না হিমাঙ্কের অবনমন আমরা দুইভাবে ব্যাখ্যা করব। দেখো, ধরে নাও আমরা দুটি পাত্র নিলাম। এবার এই দুটি পাত্রে একটিতে আমরা বিশুদ্ধ দ্রাবক নিয়েছি। ঠিক আছে, এটা আমি কি বললাম, এখানে বিশুদ্ধ দ্রাবক আছে, এবং এই পাত্রে আমরা নিয়েছি দ্রবণ। ঠিক? আচ্ছা, এবার আমি শুরুতেই কি বললাম, হিমাঙ্ক কাকে বলে না,
যে উষ্ণতায় এই যে দ্রবণের যে দ্রাবকটা আছে, দ্রাবকটা কি তরল অবস্থায় আছে, তরল অবস্থা এবং যে উষ্ণতায় কঠিন এবং তরলের বাষ্পচাপ সমান হয়ে যায় সেটাকে আমরা বললাম হিমাঙ্ক। দেখো এখানে ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো, দেখো তাহলে কঠিন দ্রাবক এবং তরল দ্রাবক এর মধ্যে যখন সাম্য অবস্থা রচিত হবে তখন সেটাকে আমরা বলবো হিমাঙ্ক। ঠিক, আচ্ছা বেশ ভালো কথা। আমরা যখন ধরুন এটা যদি জল হয়, আমরা যদি এখানে জল নিয়ে নিই, তাহলে জলের ক্ষেত্রে যখন আমরা 0°C পৌঁছাবো তখন কি হবে না, ওই কঠিন যে বরফটা আছে এবং ওই তরল অবস্থা এই দুটোর মধ্যে কি চলে আসবে না, সাম্য অবস্থা তৈরি হবে। ঠিক, এবার আমরা যদি সেই জলই নিয়েছিলাম, দ্রবণ তৈরি করলাম কিভাবে না, এর মধ্যে কিছু পরিমাণ ধরে নাও গ্লুকোজ বা ইউরিয়া বা আমি চিনি মিশিয়ে দিয়েছি। ঠিক, এবার চিনি মেশানোর পরে এখানে কি হবে, দেখো গল্পটা কি হবে। দেখো আমরা জানি যে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা সবসময় কম হয়। ঠিক, আচ্ছা এবার এই দ্রবণের মধ্যে আচ্ছা শুরুতে আমরা আরেকটা কন্ডিশন বলেছিলাম কি না, তোমার এই যে সংখ্যাগত ধর্মগুলো মানার জন্য একটা কন্ডিশন বলেছিলাম কি না, যখন দ্রবণটা কঠিনী ভবন হবে মানে কঠিনের পরিণত হবে, তখন কঠিনের পরিণত হওয়ার সময় বিশুদ্ধ দ্রাবকটা আলাদা হয়ে কঠিন হবে আর দ্রাবটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ কি আমি বলছি এটাই যে দ্রাবকের মধ্যে যখন কঠিন দ্রাবকের মধ্যে দ্রাবটা কিন্তু অবস্থান করবে না। ঠিক, আচ্ছা এবার দেখো যখন আমরা মানে যখন এই দ্রবণের ক্ষেত্রে দ্রবণটা কখন কঠিনী ভবন হবে মানে কঠিনে পরিণত হবে, যখন দ্রবণে উপস্থিত বিশুদ্ধ দ্রাবকের যে কঠিন অবস্থা এবং তার যে তরল অবস্থা এদের মধ্যে যখন সাম্য অবস্থা তৈরি হবে তখন দ্রবণটা কঠিনে পরিণত হবে। ঠিক, এবার এখানে দ্রবণের ভেতরে সেটা যদি জল হয় এবং আমরা যদি 0°C নিয়ে যাই তাহলে জলটা কঠিনের পরিণত হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে 0°তে কিন্তু আর জলটা কঠিনের পরিণত হবে না। তার কারণটা কি, দেখো তার কারণটা হচ্ছে গিয়ে যখন আমরা 0°তে যাব, 0°তে যাওয়ার সময় আর এই সাম্যাবস্থাটা কি রচিত হবে? কেন রচিত হবে না? কেননা দেখো আমরা জানি কি যে যখন আমরা 0°, বিশুদ্ধ জলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এখানে কঠিন এবং তরলের মধ্যে সাম্যাবস্থা তৈরি হয়েছিল, অর্থাৎ কি কঠিনের বাষ্পচাপ এবং তরলের বাষ্পচাপটা এক হয়ে গেছিল, সমান হয়ে গেছিল। কিন্তু এক্ষেত্রে আমরা যখন যাব সেক্ষেত্রে এই যে দ্রাবকটা যে তরল অবস্থায় আছে সেই তরল দ্রাবকের মধ্যে তো দ্রাবটাও মিশে আছে, অর্থাৎ কি এই তরলের বাষ্পচাপ কি হবে না কমে যাবে। এবার যদি এর বাষ্পচাপটা কমে যায় তাহলে এই সাম্যাবস্থাটা কি আর 0°তে কি আর তারা সাম্যাবস্থা তৈরি করতে পারবে? বা এই 0°তে কি কঠিনের বাষ্পচাপ আর তরলের বাষ্পচাপ কি আর সমান হবে? হবে না। এবার যদি আমাকে এই দ্রবণটাকে কঠিনের পরিণত করতে হয় তাহলে আমাকে অর্থাৎ কি এই সাম্যাবস্থা যদি আমাকে আনতে হয় তাহলে আমাকে এই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা কমাতে হবে, তাই কি না? এর বাষ্পচাপটা যদি কমে, কারণ এই আমাকে তো সাম্যাবস্থাটা আনতে হবে, মধ্য কথা আমার সাম্যাবস্থাটা আনতে হবে। এবার এর সাম্যাবস্থা তো কমে গেছে, তাহলে আমাকে এর সাম্যাবস্থাকে যদি আনতে হয় তাহলে আমাকে কঠিনের বাষ্পচাপটাকে কমাতে হবে। এবার কঠিনের বাষ্পচাপ তো আমরা জানি কি যে বাষ্পচাপ উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, উষ্ণতা যত বাড়বে বাষ্পচাপ বাড়বে, উষ্ণতা যত কমবে বাষ্পচাপ কমবে, তাই না? তো তাহলে আমরা যদি 0° থেকে যদি উষ্ণতা আরো কমিয়ে নিয়ে আসি তাহলে এখানে কঠিনের বাষ্পচাপটা কমে যাবে। তাহলে যদি কমে যায় তাহলে 0° থেকে কোনো একটা কম উষ্ণতায় মানে মাইনাস কোনো টেম্পারেচারে গিয়ে দেখা যাবে যে আমার এই কঠিন এবং তরলের মধ্যে সাম্যাবস্থাটা পুনরায় রচিত হবে। অর্থাৎ কি যেহেতু এক্ষেত্রে দ্রবণের আমাকে টেম্পারেচারটা কমাতে হচ্ছে তাই জন্য আমরা বলি হিমাঙ্কের অবনমন। ব্যাপারটা ক্লিয়ার হলো?
দেখো এটা আরো ভালো করে ক্লিয়ার হবে সেটাকে যদি আমরা গ্রাফের সাহায্যে বুঝি। দেখো এই গ্রাফটা আমরা কিভাবে প্রকাশ করব, না একরকম ভাবে আমরা এদিকে কি নেব, না টেম্পারেচার নেব, এদিকে আমরা টেম্পারেচার নিলাম, ঠিক। আচ্ছা এদিকে আমরা নিচ্ছি বাষ্পচাপ, আচ্ছা বুঝে গেছি। এবার দেখো এই গ্রাফটার দুটো পার্ট আছে, কারণ আমরা কি বললাম যে উষ্ণতায় তরল এবং কঠিন এর মধ্যে সাম্য অবস্থা রচিত হবে। অর্থাৎ কি, যে দেখো এটা ধরে নাও আমার বিশুদ্ধ দ্রাবক ছিল, বিশুদ্ধ দ্রাবক ছিল। এবার বিশুদ্ধ দ্রাবকের এটা ধরে নাও তরল অবস্থার গ্রাফটা, এটা যখন তরলের গ্রাফটা, ঠিক আছে। এবার তরল থেকে যখন কঠিন, তার মানে স্টেট পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন ধরে নাও এটা হচ্ছে গিয়ে তোমার কঠিনের গ্রাফটা, এটা হচ্ছে কঠিন। এবার এই পয়েন্টে গিয়ে কি হচ্ছে না, তরলের বাষ্পচাপ এবং কঠিনের বাষ্পচাপ এই দুটো কি হয়ে যাচ্ছে না, সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ কি এখানে তোমার কঠিন এবং তরলের মধ্যে সাম্যাবস্থা রচিত হচ্ছে এই পয়েন্টের মধ্যে। এবার এটা যদি জল হয়, এটা যদি বিশুদ্ধ জল হয়, তাহলে এই টেম্পারেচারটা কত হবে না, এটা হচ্ছে গিয়ে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস হবে বা 273 কেলভিন হবে, তাই তো। এবার দেখো আমরা যদি দ্রবণ নিয়ে আসি, দ্রবণ নিয়ে আসলাম, এবার দ্রবণের ক্ষেত্রে বলো বাষ্পচাপ কম হবে, এদিকে তো আমরা যাচ্ছি কি উপরে যেতে যাচ্ছি, প্রেসার বাড়ছে, তো চাপ তো বাড়ছে, তো অর্থাৎ কি এক্ষেত্রে আমার বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রবণের বাষ্পচাপ একটু হলেও কম হবে। তাহলে আমাকে কি কম জায়গা থেকে শুরু করতে হবে, তো আমি এখান থেকে শুরু করলাম। এবার দেখো যদি শুরু করি তাহলে কি হবে, এভাবে আমি কমাচ্ছি, কমাতে 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 যখন আমি 0 ডিগ্রিতে আসলাম, এবার 0 ডিগ্রি যখন আসলাম তখন কি মানে এর যে বাষ্পচাপ সেটা কি আর কঠিনের বাষ্পচাপের সঙ্গে সমান হয়েছে? অর্থাৎ কি কঠিনের গ্রাফটার সঙ্গে কেউ টাচ করেছে? করেনি। অর্থাৎ কি এই অবস্থায় মানে এই যে দ্রবণের বাষ্পচাপ কঠিনের বাষ্পচাপের সঙ্গে সমান হয়নি। তো তাই আমাকে যদি দ্রবণের কঠিনের বাষ্পচাপটাকে কঠিনের বাষ্পচাপের সঙ্গে সমান করতে হয়, তো তাহলে আমাকে কি করতে হবে, এই গ্রাফটাকে আরো কিছুটা এক্সটেন্ড করতে হবে। অর্থাৎ কি আমি যদি এই গ্রাফের সঙ্গে টাচ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, টেম্পারেচার আরো কিছু কমাতে হলো না। এবার এই যে টেম্পারেচারটা কমাতে হলো, দেখো কিছু পরিমাণ 0 থেকে আমাকে কি মাইনাসে চলে আসতে হয়েছে। তো মাইনাস আমাকে যেহেতু চলে আসতে হয়েছে, তো তাই জন্য এই যে যতটা পরিমাণ আমাকে টেম্পারেচারটা কমাতে হলো, সেই টেম্পারেচারটাকে আমরা কি বলবো না, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, বা আমরা বলবো হিমাঙ্কের অবনমন। ক্লিয়ার? দেখো ব্যাপারটা আশা করা যায় বোঝা গেছে, ঠিক না? আমি আবার একটু বলি যে মোদ্দা কথা আমাদের যে এইটুকু আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে হিমাঙ্কে কঠিন এবং তরলের মধ্যে সাম্য অবস্থা তৈরি হবে, ঠিক। এবার আমার টার্গেট হচ্ছে সাম্য অবস্থা তৈরি করতে হবে। তো বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যেমন যদি জল হয়, তাহলে জলের ক্ষেত্রে দিলাম 0 ডিগ্রিতে নিয়ে গেলাম, বেশ তরল এবং কঠিনের মধ্যে সাম্য অবস্থা তৈরি হয়ে গেল। কিন্তু ওই জলের মধ্যে আমি যখন একটু পরিমাণ লবণ বা আমি একটু পরিমাণ চিনি বা কিছু মিশিয়ে দিয়েছি, কঠিন অনুদ্বায়ী দ্রাব মিশিয়ে দিয়েছি। এবার আমরা জানি কঠিন অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ কম হয়, তো তাই জন্য বাষ্পচাপটা কমে গেছে। সেই বাষ্পচাপটা কমে যাওয়ার জন্য কি হচ্ছে কি, যখন আমি টেম্পারেচার কমাচ্ছি, কমাতে 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 যখন 0 ডিগ্রিতে আসলাম, তখন দেখছি ওই 0 ডিগ্রিতে কঠিন আর তরলের মধ্যে কোন রকম সাম্য অবস্থা তৈরি হচ্ছে না। কেন তৈরি হবে? তৈরি তো হওয়ার কোনো সম্ভাবনাই আসে না, কারণ আমার তো সেক্ষেত্রে তো তরলের বাষ্পচাপ তো কমে গেছে, তাহলে কঠিনের বাষ্পচাপের সঙ্গে সমান হবে না। তো তাই জন্য আমাকে যদি ওই দ্রবণের বাষ্পচাপটা আবার যদি কঠিনের বাষ্পচাপের সঙ্গে সমান করতে হয়, তাহলে আমাকে কিছু পরিমাণ উষ্ণতা কমাতে হবে। এবার যত পরিমাণ উষ্ণতা কমাতে হলো, সেই পরিমাণ উষ্ণতাকে আমরা বলবো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্কের অবনমন। একদম ক্লিয়ার, ঠিক তো? দেখো এটাকে না আমরা আরো অন্যভাবেও এক্সপ্লেনেশন দিতে পারি। কিরকম ভাবে দিতে পারি, বা তোমরা এটাকে এইভাবে ভাবতে পারো যে তোমার হচ্ছে কি সলিডিফিকেশন বা কঠিনীভবন ব্যাপারটা কি? কঠিনীভবন মানে কি, যে তোমার তরল অবস্থা থেকে ওই কণাগুলো তারা একটা নির্দিষ্ট সজ্জায় আসছে, তাই না? একটা নির্দিষ্ট সজ্জায় আসছে, মানে তাদের মধ্যে প্যাকিং হচ্ছে, সুন্দর একটা প্যাকিং। আমরা সলিড চ্যাপ্টারে সেটা দেখেছি যে প্যাকিং হওয়া আর কি, যে কণাগুলো একটা নির্দিষ্ট ভাবে সজ্জা তৈরি করছে, ঠিক। এবার মানে যখন ওরা বিশুদ্ধ অবস্থায় ছিল তখন সজ্জাগুলো বেশ ভালো করে হয়ে যাচ্ছিল, কিন্তু
আমরা যখন ওই বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কিছু পরিমাণে দ্রাব মিশিয়ে দেবো ওর মধ্যে, তো দ্রাব মিশিয়ে দিলে কি হবে, ওই কণাগুলোর মধ্যে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। তো বিশৃঙ্খলা যদি বৃদ্ধি পায়, তো তাহলে আগে যে উষ্ণতায় ও সুন্দর করে অ্যারেটা নিতে পারতো, মানে সজ্জাটা নিচ্ছিল, সেই উষ্ণতায় আর ওই দ্রাবকগুলো আর সেই সজ্জাটা নিতে পারবে না, কারণ ওদের মধ্যে বিশৃঙ্খলা বেড়ে গেছে। কণাগুলো, যে দ্রাব কণাগুলো, ওদেরকে তো ডিস্টার্ব করবে। তো তাই জন্য ঠিকঠাক ও অ্যারে নিতে পারেনি। তো তাই জন্য আমরা জানি কি, যে যত টেম্পারেচার কমাবো তাদের বিশৃঙ্খলা তত কমতে থাকবে। তাই জন্য টেম্পারেচার যদি আমরা কমাই দিই, তাহলে কি হবে, আবার পুনরায় ওই দ্রবণের যে দ্রাবকটা আছে তারা সুন্দরভাবে প্যাকিং করতে পারবে। তো এটাকে এইভাবেও এক্সপ্লেনেশন দেওয়া যেতে পারে। এবার তার মধ্যে বেস্ট এক্সপ্লেনেশন তোমরা গ্রাফটা এবং এই যে আমি বললাম যে সাম্য অবস্থার এই গল্পটা বললাম, এই দুটাকে মার্জ করে দিয়ে, মানে পরীক্ষা যদি কারণটা আসে তাহলে তুমি কি করবে, এক সাইডে গ্রাফটা সুন্দর করে এঁকে দেবে, এবার গ্রাফের সম্বন্ধে দু একটা লাইন বলে দিলে এবং এর সম্বন্ধে দু একটা লাইন বলে দিয়ে দুটাকে সুন্দর করে যদি অ্যান্সারটাকে একদম প্রেজেন্ট করে দেওয়া যায়, তাহলে একদম পারফেক্ট। ঠিক, তাহলে চলো এবার আমরা পড়ে নেব দ্রবণের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। দেখো, রাউল্টের সূত্র আমরা যে এর আগের দিনে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত যে সূত্রটা পড়েছিলাম, একদম সেম একই। কেননা যদি স্ফুটনাঙ্কের উন্নয়ন তোমরা যদি ভালো করে পড়ো, তাহলে অবনমনটাও একই রকম হয়ে যাবে, বা তুমি যদি অবনমনটা ঠিকঠাক পড়ো তাহলে উন্নয়নটাও একদম ঠিকঠাক তোমার হয়ে যাবে। কারণ দুটা একদম একই রকম, জাস্ট ও ক্ষেত্রে উন্নয়ন হয়েছিল, এই ক্ষেত্রে অবনমন হয়েছে, বাকি কনসেপ্ট কিন্তু একই। দেখো, তাই আমি বলছি যে যদি কারো ওই স্ফুটনাঙ্কের উন্নয়নে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে তুমি এখান থেকে একদম পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে। তাই জন্য এই যে এখান থেকে আমি যা যা বলবো পুরোটা একদম মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? দেখো, আমরা কি এর আগের দিন দেখেছিলাম যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের দুটা সূত্র ছিল। একই রকম ভাবে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্ট দুটি সূত্র দিয়েছিল। তার মধ্যে একটা সূত্র তো আমি বলেছিলাম কমন ডায়লগ, সেই ডায়লগটা ইউজ করতে হবে। সেই সূত্রটা আমি বলছি একটু পরে। প্রথম সূত্রটা পড়ে নি, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা দিয়ে আমাদের নিউমেরিক্যাল পোর্শনগুলো কভার হবে। ঠিক, সেই সূত্রটা কি বলো, তোমার তো মনেই আছে, তা আবার বলে দিই। বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী দ্রাব দ্রবীত করলে দ্রবণের যে হিমাঙ্কের অবনমন ঘটে তা উক্ত দ্রবণের মোলাল গারত্বের সঙ্গে সমানুপাতিক। তাই না? এটা তো তোমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি, তাই? আচ্ছা, দেখো, তো সেটাকে আমরা কি বললাম, যে যদি হিমাঙ্কের অবনমনকে আমরা ডেল টি এফ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এখানে একটু বলি যে এফ ফর ফ্রিজিং, ঠিক আছে? ফ্রিজিং মানে হিমাঙ্ক, তো ফ্রিজিং, আর টি ফর টেম্পারেচার। তাহলে হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার, এর ডিফারেন্সটা, ডেল মানে ডিফারেন্সটা। তাহলে যদি হিমাঙ্কের অবনমনকে যদি আমরা ডেল টি এফ দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা রাউল্ট কি বললেন না, এই অবনমনটা কি হবে না, দ্রবণের মোলাল গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে, যেটাকে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে কি দ্রবণের মোলাল গারত্ব। ঠিক, আচ্ছা, একই রকম ভাবে যদি এখান থেকে আমরা এই সমানুপাতিকটাকে তুলি, তাহলে একটা ধ্রুবক আসবে। কি আসবে বলো, কি লিখবো? এর আগের দিনে কি লিখেছিলাম, কেবি লিখেছিলাম। তাহলে আজকে এখানে কি লিখবো, স্মল কে এফ। ঠিক, আচ্ছা, একই রকম ভাবে এখানে এম বলবো। আচ্ছা, এবার এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো। স্ফুটনাঙ্কের উন্নয়নটা আমরা পাশাপাশি লিখি। দেখো, এর আগের দিন কি করেছিলাম, এর আগের দিন ছিল ডেল টিবি সমানুপাতিক এম ছিল, সেটাকে আমরা তুলেছিলাম, সমান সমান কি পেয়েছিলাম, কেবি পেয়েছিলাম এবং এম পেয়েছিলাম। এবার এখান থেকে আমরা এই ডেল টিবিটাকে আমরা কি লিখেছিলাম বলো, ডেল টিবি লিখেছিলাম কি, টিবি ড্যাশ মাইনাস টিবি ইজ ইকুয়ালস টু কেবি ইন্টু এম লিখেছিলাম, তাই না? এবার এখান থেকে ডেল টিবি ড্যাশ কি ছিল না, দ্রবণের স্ফুটনাঙ্ক। আমরা মনে রাখবো এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু সবসময় পজিটিভ হবে। ডিফারেন্সটা সবসময় পজিটিভ হবে, অর্থাৎ কি সবসময় বড়টা থেকে ছোটটাকে আমরা বাদ দেব। আচ্ছা, এক্ষেত্রে বলো যে কি করব, মানে দ্রবণের হিমাঙ্ককে তো আমরা টি এফ ড্যাশ দিয়ে প্রকাশ করব। তাহলে এক্ষেত্রে কি আমরা এটা লিখবো টি এফ ড্যাশ মাইনাস টি এফ লিখবো, না উল্টোটা লিখবো বলো দেখি? আচ্ছা, দ্রবণের হিমাঙ্ক বেশি না বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক বেশি? কার হিমাঙ্ক বেশি? বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক বেশি। তো এক্ষেত্রে তো অবনমন হয়েছে, কেননা তোমার কি বললাম, স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় আর হিমাঙ্কের অবনমন হয়। তো তাই জন্য যেহেতু হচ্ছে কি দ্রবণের হিমাঙ্ক কমে গেছে, তাই জন্য এক্ষেত্রে তোমার কি করতে হবে
না টি এফ মাইনাস টি এফ ড্যাশ করতে হবে। এই জায়গাটাই কিন্তু ডিফারেন্সটা দুজনের ক্ষেত্রে। এক্ষেত্রে টিবি ড্যাশ মাইনাস টিবি ছিল, এক্ষেত্রে টি এফ মাইনাস টি এফ ড্যাশ। ঠিক, এটা সমান সমান কি হবে না কে এফ ইন্টু এম। আচ্ছা, এবার একই রকম ভাবে এই ধ্রুবকটাকে আমরা কি নাম দেব? যেমন এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে বলেছিলাম ইভিউলিওস্কোপিক কনস্ট্যান্ট বা স্ফুটনাঙ্কর মোলাল উন্নয়ন ধ্রুবক বলেছিলাম। একই রকম ভাবে আমরা কে এফ টাকে কি বলবো? মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা আণবিক হিমাঙ্ক ধ্রুবক বা হিমাঙ্ক ধ্রুবক, বা এটা ইম্পর্টেন্ট টার্ম কি না ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, বা সেটাকে আমরা ইংলিশে বলতে পারি ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, তাহলে বুঝে গেছি। এখানে যেমন কেবি কে আমরা বলেছিলাম ইভিউলিওস্কোপিক কনস্ট্যান্ট, আর এটাকে আমরা বলবো ইংলিশে কি না ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এবার একই রকম ভাবে এটাকে যেমন আমরা এই এম এর জায়গায় আমরা সূত্রটা বসিয়ে দিয়েছিলাম। এখানে কি করেছিলাম? কেবি ইন্টু বলো কি বলেছিলাম, এখানে এম2 থাকবে, তার সঙ্গে ডাব্লিউ1, এখানে ডাব্লিউ2 ইন্টু 1000 থাকবে, এটা সূত্র করেছিলাম। তাহলে একই রকম ভাবে এটাকেও তাই করে দাও। এখানে কি করব? কে এফ ইন্টু এখানে এম2 থাকবে, তার সঙ্গে এখানে কি থাকবে? ডাব্লিউ1, এখানে ডাব্লিউ2 ইন্টু 1000, তাই না? তাহলে এখান থেকে ডেল টি এফ সমান সমান আমরা কি পেয়ে গেলাম না কে এফ ইন্টু ডাব্লিউ2 ইন্টু 1000 বাই ডাব্লিউ1 ইন্টু এম2। রাউল্ট তার দ্বিতীয় সূত্রে কি বলেছিল? আমরা এর আগে দিন বলেছিলাম সবার ক্ষেত্রে একটা কমন ডায়লগ আমরা মুখস্থ রাখবো। সেই ডায়লগটা বলো, কি বলেছিল? দুটি ভিন্ন পাত্রে সমপরিমাণ দ্রাবকের মধ্যে সমমোল পরিমাণ ভিন্ন প্রকৃতির দুটি দ্রাব যোগ করলে দুটি দ্রবণের, এক্ষেত্রে আমরা কি বলবো? হিমাঙ্কের অবনমন। দুটি দ্রবণের হিমাঙ্কের অবনমন একই হবে। ঠিক, এটা হচ্ছে গিয়ে রাউল্টের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এই দ্বিতীয় সূত্রের ওপর ভিত্তি করে কিছু এক্সপ্লেনেশন টাইপের কোশ্চিন আসে। কিরকম কোশ্চিন? ওই যে তোমাকে এর আগের দিনও বলেছিলাম না, এরকম তোমাকে কোশ্চিন করতে পারে, দেখাও যে হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম। আচ্ছা, সেক্ষেত্রে তুমি একটা কাজ করবে, তুমি একটা স্পেসিফিক উদাহরণ নিয়ে নেবে। কিরকম? তুমি এরকম উদাহরণ নেবে, এরকম বলবে যে দুটি পাত্র নেওয়া হলো, দুটি পাত্রের মধ্যে 1000 গ্রাম করে তোমার দ্রাবক নেওয়া হলো। এবার ওই দুটি দ্রাবকের মধ্যে একটি পাত্রে 1 মোল পরিমাণ গ্লুকোজ মেশানো হলো, আর একটি পাত্রে 1 মোল পরিমাণ ইউরিয়া মেশানো হলো। দেখা গেল ওই দুটি দ্রবণের হিমাঙ্কের অবনমনের মান একই হলো। এই ঘটনা থেকে বলা যায় যে ওই হিমাঙ্কের অবনমন একটা সংখ্যাগত ধর্ম, সেই জন্যই দুটি দ্রবণের হিমাঙ্কের অবনমনের মান একই হয়েছে। যেহেতু দুটি দ্রবণের ভিন্ন প্রকৃতির দ্রাব যোগ করলেও দুই ক্ষেত্রে আমরা একই সংখ্যক দ্রাবের কণা যোগ করেছিলাম, তাই দুটি দ্রবণের হিমাঙ্কের অবনমন একই হয়েছে। আচ্ছা, একরকম ভাবে এই রাউল্টের সূত্রটা আমরা কোন দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো বলো? একই রকম, যে আমাকে দ্রাবটা কি প্রকৃতির হতে হবে না দ্রাবটাকে কঠিন হতে হবে, অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে এবং অসংযোজী হতে হবে। আরেকটা কি না দ্রবণটাকে লঘু হতে হবে। ঠিক, যদি দ্রবণটা যদি গাঢ় হয়ে যায় তাহলে সেটা তো আর আদর্শ দ্রবণ হবে না, তখন আমরা রাউল্টের সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে চলো এবার আমরা কে এফ অর্থাৎ কি এটাকে কি বললাম না ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট সম্বন্ধে আমরা এখন জেনে নেব। আচ্ছা, কে এফ একই রকম ভাবে এর আগের দিনে যেমন আমরা কে এফ এর সংজ্ঞা পড়েছিলাম, কে এফ এর একক বের করেছিলাম, প্রত্যেকটা কিন্তু একই রকম। দেখো চট করে আমরা সেগুলো আলোচনা করে নিই। দেখো কে এফ সমান সমান কি হবে না আমরা একটু আগে দেখলাম ডেল টি এফ সমান সমান কি ছিল না কে এফ ইন্টু এম ছিল। তাহলে কে এফ সমান সমান কি হবে? এমটা ডেল টি এফ বাই এম হবে। ঠিক, অর্থাৎ কি এই এম মানে কি মোলালিটি। মোলালিটি এটাকে যদি 1 করে দিই তাহলে আমাদের কে এফ এর সংজ্ঞা পেয়ে যাব। আচ্ছা, কে এফ এর সংজ্ঞা তাহলে কি বলবো? যে 1000 গ্রাম দ্রাবকের মধ্যে 1 গ্রাম উনু কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজী দ্রাব দ্রবীত থাকলে দ্রবণের যে হিমাঙ্কের অবনমন হয় সেই হিমাঙ্কের অবনমনকে আমরা বলবো কে এফ। ঠিক, আচ্ছা একই রকম ভাবে তোমাকে যদি ইউনিট বলে, ইউনিট কি হবে বলো? তাহলে কি বলবো যে এই টিএফ এর ইউনিট মানে উষ্ণতার ইউনিট লিখতে হবে, সেটা আমরা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করতে পারি, কেলভিনে প্রকাশ করতে পারি। যদি সেটা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করি তাহলে ডিগ্রি সেলসিয়াস লিখবো। আর তোমার এম এর একক কি হয়? এম এর একক কি হয় না হচ্ছে গিয়ে মোল পার কেজি। তাহলে এখানে লিখবো মোল পার কেজি। তাহলে আলটিমেটলি কি হবে? ডিগ্রি সেলসিয়াস ইনটু
কেজি ইন্টু মোল ইনভার্স, ঠিক? তাহলে এবং যে ডিগ্রি সেলসিয়াসের জায়গায় যদি আমরা কেলভিন বসাই তাহলে ইউনিট কি হবে বলো? যত তোমরা জানোই কেলভিন, কেজি, মোল ইনভার্স। আচ্ছা একই রকম ভাবে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে জলের কেএফ সমান সমান, তোমাকে বলে দিয়েছে জলের কেএফ সমান সমান 1.86 ডিগ্রি সেলসিয়াস কেজি মোল ইনভার্স। বলতে কি বোঝো? তাহলে কি বলবে না, সেক্ষেত্রে তো তোমার দ্রাবকটা তো তোমার কনফার্ম কি না জল হয়ে গেছে, তাহলে কি বলবে তুমি না 1000 গ্রাম বিশুদ্ধ জলের মধ্যে 1 মোল পরিমাণ কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজী দ্রবীত থাকলে দ্রবণের হিমাঙ্কের অবনমনের মান কত হবে না 1.86 ডিগ্রি সেলসিয়াস, ঠিক? এখানে যদি কেলভিন থাকতো তাহলে তুমি বলতে কেলভিন। একই রকম ভাবে তোমাকে যদি এরকম কোশ্চেন হয় যে এই যে কেএফ এটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, তো সেটা তুমি কিভাবে অ্যান্সার দেবে বলো? কি হবে না তোমার হচ্ছে কেএফ ইজ ইকুয়ালস টু আর টিএফ স্কোয়ার বাই এল ভি, এখান থেকে ভি তো হবে না, এক্ষেত্রে ফ্রিজিং হবে এল এফ ইন্টু 1000, ঠিক? আচ্ছা এই জায়গাটায় তোমরা দেখলাম এর আগের দিনে একটু গন্ডগোল করেছো, ব্যাপারটা দেখো গুলিয়ে ফেলবে না। তোমাকে এই যে এলভি আমরা বসাচ্ছি এটা কিন্তু ল্যাটিন হিট পার গ্রাম। তোমার পরীক্ষায় অঙ্ক এই সূত্রতে আমাদের অঙ্ক করতে হতে পারে, তো অঙ্ক করার সময় তোমাকে কিন্তু পরীক্ষা হলে কি দেওয়া আছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে, বা তুমি কি বের করতে বলবে সেটার উপর ডিপেন্ড করবে। তোমাকে যদি বলে মোলার ল্যাটিন হিট বের করো, মোলার যদি বলে সেক্ষেত্রে কিন্তু এটা বের করলে কিন্তু হবে না, কেন মোলার মানে কি 1 মোলে কত, অর্থাৎ তখন তোমাকে এই যে এল এফ এর জায়গায় তোমাকে বসাতে হবে ডেল এইচ এফ ফ্রিজিং বাই এম আণবিক ভর বসাতে হবে তখন। তার মানে কি তখন তোমাকে যে সূত্রটা ইউজ করতে হবে, তখন তোমার সূত্রটা এরকম হয়ে যাবে যে m1 টা উপরে চলে আসবে আর টি এফ স্কোয়ার বাই ডেল এইচ এফ ইন্টু 1000। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে এল এফ এটা মানে হচ্ছে কি পার গ্রাম, ঠিক আছে? আর এই ডেল এইচ এফ এটা মানে কি পার মোল। মনে থাকবে কি বললাম? ডেল এইচ এফ মানে পার মোল তোমাকে যদি বলে তাহলে সেক্ষেত্রে ডেল এইচ এফ ইউজ করবো, আর যদি তোমাকে বলে যে পার গ্রাম বের করো ল্যাটিন হিটটা তাহলে সেটা কি করব না শুধু এল এফ বের করলেই হবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা এখান থেকে একই রকম ভাবে তোমরা এখনই করো তো দেখি, যে তোমাকে যদি বলা হয় জলের কেএফ নির্ণয় করো, করো দেখি, এই সূত্র ইউজ করে হয়ে যাবে। আচ্ছা চলো কিভাবে করব? আচ্ছা এক্ষেত্রে আমাকে তাহলে কি কি লাগবে জলের কেএফ বের করতে গেলে? আমাকে আর এর মান লাগবে। এবার ধরে নাও আমি হচ্ছে কি এই ল্যাটিন হিটটাকে, তোমাকে জলের ল্যাটিন হিট তো আমাদের জানা আছে কত, মানে জল যখন তোমার বরফে পরিণত হয় তার জন্য ল্যাটিন হিট কত প্রয়োজন হয় 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এক্ষেত্রে এলভির মান কত হয় না 80 ক্যালোরি পার গ্রাম হয়। আচ্ছা তাহলে আর এর মানটা তোমাকে ক্যালোরিতে বসাতে হবে, তো ক্যালোরিতে আর এর মান কত হয় 1.98 এত ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স এতই হয়। আচ্ছা এখান থেকে তোমার এটা হয়ে গেল, আর টিএফ তো তোমার কেলভিনে বসাতে হবে 273 কেলভিন। আচ্ছা এটা বসাও, তাহলে আর এর জায়গায় 1.98 ইন্টু টিএফ এর জায়গায় 273 স্কোয়ার। আচ্ছা এখান থেকে এলভি জায়গায় কত 80 ক্যালোরি। আচ্ছা এখান থেকে 1000 বসাও, এটা ক্যালকুলেশন করো। হ্যাঁ ক্যালকুলেশনটা কিন্তু চেক করে নেবে, ক্যালকুলেশনটা আমি কিন্তু ভুল বসাতে পারি, এবং যদি ভুল বসাই তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা বলো এটা ক্যালকুলেশন করো, কত আসবে 1.844 এত। আচ্ছা এক্ষেত্রে আমরা কি বসিয়েছি, এই টি এর মান কেলভিনে বসিয়েছি, তাহলে হবে কেলভিন কেজি মোল ইনভার্স। আচ্ছা এটাকে আমরা ইকুইভ্যালেন্স টু, তোমরা দেখবে বইতে লেখা থাকে 1.85 এটা লেখা থাকে কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে এইভাবে দেখো আমরা জলের কেএফ কিন্তু আমরা বের করে নিতে পারি 1.8, যদি তোমরা এটা অঙ্কের মধ্যে দেওয়াই থাকবে কিন্তু তোমরা এইভাবে বের করেও নিতে পারো। আচ্ছা কেএফ কি তাহলে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে? তো একরকম ভাবে বলো, এখান থেকে তো দ্রাবের কোনো ট্রামই নেই, এটাও তোমার দ্রাবকের, এটাও দ্রাবকের, এটা কনস্ট্যান্ট, এটাও তো কনস্ট্যান্ট, তাহলে এখানে যদি দ্রাব ট্রামটাই নেই এর সমীকরণের মধ্যে তাহলে এটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না, বা
ঠিক আছে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না, তাহলে কার উপর নির্ভর করবে না, শুধুমাত্র দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে। ঠিক, তাই জন্য জলের ক্ষেত্রে কেএফ আলাদা হবে, বেঞ্জিনের ক্ষেত্রে কেএফ আলাদা হবে। তাহলে চলো এবার আমরা হিমাঙ্কের অবনমন সংক্রান্ত কিছু ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে জেনে নেব। দেখো যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন হয়। দেখো হিমাঙ্কের অবনমন একটা ব্যবহারিক প্রয়োগ হচ্ছে গিয়ে হিমাঙ্ক রোধক দ্রবণ তৈরি করতে এই কনসেপ্টটা ব্যবহার করা হয়। দেখো পরীক্ষায় এরকম কোশ্চেন দিতে পারে যে হিমাঙ্ক রোধক দ্রবণ কাকে বলে, এর একটি উদাহরণ দাও। হিমাঙ্ক রোধক দ্রবণ আমরা সেই দ্রবণকে বলবো যেই দ্রবণের টেম্পারেচার 0 ডিগ্রির থেকে অনেক নিচে থাকে, অর্থাৎ কি যে সমস্ত দ্রবণের উষ্ণতাটা 0 ডিগ্রি থেকে অনেক কম থাকে সেই সমস্ত দ্রবণকে আমরা কি বলবো না হিমাঙ্ক রোধক দ্রবণ বলবো। ঠিক, আচ্ছা এবার একটা ভালো হিমাঙ্ক রোধক পদার্থ হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার ইথিলিন গ্লাইকল, যেটা এর আগের দিনে বলেছিলাম। ইথিলিন গ্লাইকলের সংকেত বলো কি, না ইথিলিন গ্লাইকলের সংকেত কি হয় না CH2 বন্ড OH, CH2 বন্ড OH, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকলের সংকেত। এর আণবিক ভর কত বলেছিলাম 62, তাই তো, এটা অঙ্ক করতে কাজে লাগবে। এই ইথিলিন গ্লাইকলকে যদি জলের মধ্যে মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই দ্রবণের হিমাঙ্ক 0 ডিগ্রি থেকে অনেক কমে যায়। ইভেন তুমি যদি খুব ভালো করে জল এবং ইথিলিন গ্লাইকলের যদি মিশ্রণটা যদি ভালো করে বানানো যায়, সেই দ্রবণের হিমাঙ্ক -48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। সেই জন্য এই দ্রবণকে, অর্থাৎ কি যে গাড়ির যে রেডিয়েটর, সেটা এর আগের দিনও বলেছিলাম, গাড়ির যে রেডিয়েটর থাকে সেই রেডিয়েটর যখন তুমি কোনো শীত প্রধান দেশে যাবে তখন শীত প্রধান দেশে গেলে গাড়ির রেডিয়েটরের মধ্যে যে জলটা ব্যবহার করা হয় সেই জলটা তো জমে যাবে। তো তাই জন্য কি করা হয়, ওই জলের মধ্যে কিছু পরিমাণ ইথিলিন গ্লাইকল মিশিয়ে দেওয়া হয়। এবার মিশিয়ে দিলে কি হবে, ওই জলটা তো আর 0 ডিগ্রিতে তখন বরফ হবে না, তখন তুমি যদি ধরে নাও -48-এও তুমি যদি থাকো তাও তোমার গাড়ির জলটা কিন্তু আর বরফে পরিণত হবে না। তো এটা একটা হিমাঙ্ক রোধক দ্রবণের একটা ব্যবহারিক দিক। তাছাড়াও ধরে নাও শীত প্রধান দেশে যেখানে তোমার অল টাইম ধরে নাও বরফ পড়তে থাকে, সেই সমস্ত জায়গায় রাস্তা দিয়ে তো চলাফেরা খুব অসুবিধা হবে। তো সেই জন্য কি করা হয়, সেই সমস্ত জায়গায় রাস্তার উপর দিয়ে কি করা হয়, লবণ NaCl ছড়িয়ে দেওয়া হয়, বা তোমার হচ্ছে কি ক্যালসিয়াম ক্লোরাইড ছড়িয়ে দেওয়া হয়। তাহলে কেন লবণ ছড়িয়ে দেওয়া হয়, কেন দেখো ছড়ানো হয়, যে ধরে নাও এখন এই বর্তমান যে অবস্থা, ধরুন আমরা যেখানে আছি সেখানে টেম্পারেচার ধরে নাও তোমার -20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তো যত জল টল আছে সব জমে বরফ হয়ে যাবে, রাস্তাতেও জল জমে বরফ হয়ে থাকবে, রাস্তা তো খুব স্লিপি হয়ে যাবে, ওর মধ্যে তো গাড়ি টাড়ি চলতে পারবে না। তো তখন কি করা হয়, যে যদি আমি হচ্ছে গিয়ে রাস্তার উপর দিয়ে যদি লবণ ছড়িয়ে দিই তাহলে কি হবে, ওই যে তোমার যে দ্রবণটা তৈরি হয়ে যাবে, বিশুদ্ধ দ্রাবকের যে দ্রবণটা তৈরি হবে, তো তার হিমাঙ্ক কত হয়ে যাবে, ধরে নাও -23 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। যদি -23 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তো তাহলে তো 20 ডিগ্রিতে তো ওটার তো আর তখন ও কঠিন হয়ে থাকতে পারবে না, তো -23-এ গিয়েই তো কঠিন হবে। তো তাই জন্য যদি NaCl যদি ছড়িয়ে দেওয়া হয় তখন অটোমেটিক রাস্তা থেকে ওই বরফগুলো জল হয়ে অটোমেটিক রাস্তা পরিষ্কার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো যে সমস্ত জায়গায় টেম্পারেচার আরো অনেক কমে যায় সেই সমস্ত জায়গায় ক্যালসিয়াম ক্লোরাইড ছড়িয়ে দেওয়া হয়। এবার ক্যালসিয়াম ক্লোরাইড ছড়ালে তোমার টেম্পারেচারটা -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তোমার হিমাঙ্ক হয়ে যেতে পারে। তো তাই জন্য তোমার যেখানে বেশি টেম্পারেচার সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করবো, আর যেখানে কম টেম্পারেচার সেখানে NaCl ইউজ করা হয়। তাহলে এগুলো কি ছিল না হিমাঙ্কের অবনমনের যে ব্যবহারিক দিকগুলো। এবার আমরা হিমাঙ্কের অবনমন থেকে কিছু নিউমেরিক্যাল পোর্শন আমরা এখান থেকে কভার করে নেব। তাহলে চলো একটা গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল উদাহরণ নিয়ে নিই। দেখো এই কোশ্চেনটা তোমাদের বোর্ডের পরীক্ষায় 2008 সালে এসেছিল কোশ্চেনটা। এখানে কি বলেছে না 200 গ্রাম জলে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত দ্রবণের হিমাঙ্কের গণনা করতে বলেছে। দ্রবণের হিমাঙ্ক তোমাকে বের করতে বলেছে, দেওয়া আছে তোমার জলের কেএফটা দেওয়া আছে। আচ্ছা তুমি এটা কি করে বুঝবে যে কোন সূত্র ইউজ করতে হবে? তাহলে তুমি যখনই এই অঙ্কের মধ্যে হিমাঙ্ক কথাটা দেখতে পাবে তখনই তুমি এই সূত্রটা ইউজ করবে, সেটা হচ্ছে কি ডেল টি এফ ইজ ইকুয়ালস টু কে এফ ইন্টু এম। এবার এমটাকে ভেঙে লিখো, কে এফ ইন্টু এখানে তোমার কি থাকবে M2, তার সঙ্গে W1, এখানে W2 ইন্টু 1000, এটাই সূত্র। আচ্ছা এবার তোমার কাজ কি না তোমার কি কি দেওয়া আছে আর কি কি লাগবে। আচ্ছা এখান থেকে তোমার এই ডেল টিএফ টাকে ভেঙে লিখবে। আচ্ছা ডেল টিএফ টাকে তুমি যদি ভেঙে লিখো তাহলে কি পাওয়া যাবে না টিএফ
মাইনাস টি এফ ড্যাশ, বিশুদ্ধ দ্রাবকটাকে থেকে তোমার দ্রবণটা বাদ দিতে হবে, কারণ বিশুদ্ধ দ্রাবকটা বেশি হয়, ইকুয়ালস টু তোমার কে এফ ইন্টু ডাব্লু টু ইন্টু 1000 বাই ডাব্লু ওয়ান ইন্টু এম টু। আচ্ছা, এবার অঙ্কটা পড়ো আর কি কি দেওয়া আছে সেগুলো লিখো। জলের মধ্যে 200 গ্রাম জলের মধ্যে, তার মানে ডাব্লু ওয়ান পেয়ে গেলাম আমরা, ডাব্লু ওয়ান 200 গ্রাম। আচ্ছা, জলে ইথিলিন গ্লাইকল কতটা না 6.2, তাহলে ডাব্লু টু আমরা পেয়ে গেলাম 6.2 গ্রাম। ঠিক আছে, কেননা দ্রাবকটা সবসময় বেশি হয় আর দ্রাবকটা সবসময় কম হয়। আচ্ছা, এবার তোমার কি লাগবে, আর এখান থেকে M2 লাগবে। M2 মানে কি, দ্রাব। দ্রাবটা কি এখানে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকলের আণবিক ভর তোমাদের এখন আশা করি মুখস্থ হয়ে গেছে, কত বলো না, হচ্ছে 62। আচ্ছা, আর কি লাগবে তোমার, এই তিনটা পেয়ে গেলাম। কেএফ তো দেওয়া আছে, কেএফ কত দেওয়া আছে, কেএফ দেওয়া আছে কত 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। এবার এখানে একটা কথা বলি, আচ্ছা কেএফ এখানে কেজিতে দেওয়া আছে, তার মানে কি এগুলো কেজিতে করে নিতে হবে? কখনো না, কিন্তু তোমার দরকারই নেই, কারণ এখানে কি একক দেওয়া আছে তার উপর তুমি দেখবেই না। তুমি, আমি বলে দিচ্ছি, তোমার সবসময় এগুলোকে গ্রামেই বসাবে, ঠিক আছে? কেজিতে দেওয়া থাকলে সেটাকে গ্রামে করে নেবে, ঠিক? আচ্ছা, করে নিলে এবার তাহলে এগুলো বসিয়ে দাও। এখান থেকে কেএফ এর মান বসাও 1.86, ডাব্লিউ টু এর মান বসাও কত, ডাব্লিউ টু 6.2, আচ্ছা 1000, ডাব্লিউ এর মান কত 200, এম টু এর মান কত 62, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসবে 0.93। এত কি না, যেহেতু এখানে এটা কেলভিনে দেওয়া ছিল তাহলে এটা কেলভিনে আসবে, তাই তো? তোমার ডেল টিএফ এর মান কেলভিনে তুমি পেয়ে গেলে। এখন তোমার এখান থেকে তাহলে দ্রবণেরটা বের করতে বলেছে, টিএফ ড্যাশ বের করতে বলেছে, তাহলে এখান থেকে তুমি কি বেরোবে না, টিএফ টা বসাবে। এবার আমি তো জলের ক্ষেত্রে টিএফ এর মান আমাদের জানা আছে, কত হয় বিশুদ্ধ জলের, সেটা তুমি 0 ডিগ্রি সেলসিয়াস বসাতে পারো বা 273 কেলভিন বসাতে পারো। যদি এটা 0 ডিগ্রি সেলসিয়াস বসাও তাহলে তোমার এটা তোমার ডিগ্রি সেলসিয়াসে এককটা লিখবে, আর যদি এটা তুমি যদি কেলভিনে বসাও তাহলে এটা কেলভিনে লাগবে। তাহলে এটা আমরা যদি কেলভিনে বসাই তাহলে 273 কেলভিন মাইনাস টিএফ ড্যাশ ইকুয়ালস টু এটা, তাহলে এটা কি এদিকে চলে আসবে, তাহলে কত আসবে, টিএফ ড্যাশ সমান সমান 273 মাইনাস 0.93 ইকুয়ালস টু কত আসবে 272.07 এত কেলভিন। ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেশনটা ভুল করলাম নাকি কমেন্ট করে জানাবে। আচ্ছা, তাহলে এটা বুঝে গেছো। দেখো নেক্সট আমরা আরেকটা উদাহরণ নিয়ে নেবো। দেখো এখানে কি বলেছে, দেখো অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে তুমি কি বলেছে না, 200 গ্রাম জলে 50 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত আছে। এইরূপ একটি দ্রবণকে শীতল করে উষ্ণতা -9.3 ডিগ্রি সেলসিয়াস করা হলো, এর ফলে কত গ্রাম বরফ দ্রবণ থেকে বেরিয়ে আসবে? দেখো এখানে একটু বোঝার বিষয় আছে, মানে ব্যাপারটা কিভাবে করবো দেখো। আচ্ছা, তুমি যদি এটা মানে বুঝতে পেরে থাকো তাহলে অঙ্কটা শুরু করতে পারো। তবে এখান থেকে বলি, তো এখান থেকে তুমি কি বের করতে বলেছে না, তোমাকে কতটা বরফ দ্রবণ থেকে বের হয়ে আসছে এই উষ্ণতায়। দেখো এই উষ্ণতায় নিয়ে গেলে ইথিলিন গ্লাইকলের দ্রবণটা পুরোপুরি বরফে পরিণত হবে না, এটা হচ্ছে মেন কথা আর কি। এবার এই উষ্ণতায় নিয়ে গেলে কিছু পরিমাণ জল বরফে পরিণত হওয়া শুরু হবে। এবার ওই কত পরিমাণ জল বরফ হয়ে দ্রবণ থেকে বাইরে বের হয়ে আসলো সেটা তোমাকে বের করতে বলেছে। এবার দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা ধরে নেব যে যখন আমরা দ্রবণটাকে -9.3 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম তখন দ্রবণে জলের পরিমাণ ডাব্লু গ্রাম। ঠিক আছে, তার মানে প্রথমে আমরা এই উষ্ণতায় ওই জলের মধ্যে কতটা জল আছে সেটা বের করে নেব, এবং টোটাল তো 200 গ্রাম নিয়ে শুরু করেছিলাম। এবার যতটা ডাব্লু আসবে সেই ডাব্লুটা 200 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে অতটা পরিমাণ জল কি হবে না, বরফে পরিণত হবে। অর্থাৎ কি, তাহলে দেখো আমরা এখান থেকে কিভাবে করব, এখান থেকে আমরা সূত্র লিখবো ডেল টি এফ ইজ ইকুয়ালস টু কে এফ ইন্টু ডাব্লু টু ইন্টু 1000 বাই ডাব্লু ওয়ান ইন্টু এম টু। এবার তোমার এখানে কি কি দেওয়া আছে চলো বের করো। আচ্ছা, ডেল টি এফটাকে বের করো। দেখো এই উষ্ণতায় নিয়ে গেছি, জলটা বরফে পরিণত হচ্ছিল, তার মানে আমরা এটাকে করতে পারি যে আমার বিশুদ্ধ জলের হিমাঙ্ক 273 কেলভিন হয়। এখান থেকে আমরা বাদ দেব দ্রবণটার, যদি বাদ দিই তাহলে কত আসবে 273 মাইনাস প্লাস
প্লাস 273 যদি করি তাহলে এটাকে যদি কেলভিনে প্রকাশ করি তাহলে কত আসবে, তাহলে মাইনাসই হবে, মাইনাস 9.3 এত কেলভিন, তাহলে কত আসবে প্লাস 9.3 কেলভিন। দেখো এটা তুমি কিন্তু ডাইরেক্ট ডিগ্রি সেলসিয়াসেই বসাতে পারতে, কিন্তু ডিগ্রি সেলসিয়াস মানে ডিফারেন্সটা তোমার কত আসতো না, প্লাস আসতো, কারণ ডিফারেন্সটা কখনো আমাদের মাইনাস, মানে এই ডিফারেন্সটা কখনো মাইনাস হতে পারে না, কারণ আমরা বড়টা থেকে ছোটটা সবসময় বাদ দেবো। তো তাই জন্য এটা কিন্তু তোমার 9.3 কেলভিন আমরা বের করে নিলাম, ঠিক আছে। আচ্ছা আর কি লাগবে তোমার এখান থেকে, W2 তোমার দেওয়া আছে না 50 গ্রাম, আর কি লাগবে না M2 তোমার জানা আছে কত না 62 ইথিলিন গ্লাইকল। আচ্ছা এখান থেকে W1 মানে দ্রাবকের পরিমাণটা তুমি বের করবে, এটা কত সেটা তুমি বের করবে, ঠিক। তো তাহলে চলো বসাও সবগুলো, এটা 9.3, কেফ এর মান 1.86 বসাবে। আচ্ছা W2 মান 50 দেওয়া আছে, ইন্টু 1000 বাই এখান থেকে W1 তুমি বের করবে, M2 তোমার 62 দেওয়া আছে। এখান থেকে W1 টা তুমি ক্যালকুলেশন করো কত আসবে, 161.29 এত গ্রাম। এটা আসলো কি না এই উষ্ণতায় দ্রবণের মধ্যে কতটা জল বেঁচে আছে, মানে জল কতটা আছে সেটা তোমার পেয়ে গেলাম। এবার তোমার কি বলেছে না কত গ্রাম বরফ দ্রবণ থেকে বাইরে বের হয়ে আসছে, তাহলে আমরা কি করব না আমরা টোটাল জল ছিল তোমার 200 গ্রাম, সেখান থেকে আমরা জল আছে কতটা না 161.29 এত গ্রাম তোমার জল আছে, তাহলে তোমার কতটা পরিমাণ জল বাইরে বের হয়ে আসছে মানে বরফ কতটা হয়েছে, তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করে যেটা 38.71 এত গ্রাম, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে বোঝা হলো ব্যাপারটা। দেখো কিছুই না, তোমাকে যদি এই ধরনের কোনো কোশ্চিন তুমি যদি পাও তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি কতটা পরিমাণ কঠিন বের হয়ে আসছে তখন তুমি একদম সেম এই প্রসেস ফলো করবে। কি করবে তুমি ধরে নেবে যে যে পরিমাণ জল বাইরে বের হয়ে আসছে বাকিটা তো ওই দ্রবণের মধ্যে আছে, সেই দ্রবণটার ভরটা তুমি ধরে নেবে তখন W1, সেই W1 ধরে নিয়ে তুমি সেখান থেকে W1 বের করবে, বাকি টোটাল ভরটা থেকে বাদ দিয়ে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো নেক্সট আমরা আরেকটা উদাহরণ নিয়ে নেব। এখানে কি বলেছে একটি দ্রাবকের KF এবং KB দুটাই দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা দ্রাবকটির স্ফুটনাঙ্ক হিমাঙ্ক দুটাই দেওয়া আছে, স্ফুটনাঙ্ক দেওয়া আছে হিমাঙ্ক দেওয়া আছে। উক্ত দ্রবণে একটি দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্ক হয় এটা, দ্রবণের হিমাঙ্ক বলে দেওয়া আছে, দ্রবণটির স্ফুটনাঙ্ক বের করতে বলেছে। আচ্ছা দ্রবণটির স্ফুটনাঙ্ক বের করতে বলেছে, তার মানে কি আমাদের কি দেখো যদি এটা আমাদের টার্গেট কি না দ্রবণের স্ফুটনাঙ্ক বের করতে হবে, মানে স্ফুটনাঙ্কের সূত্রটা ফেলতে হবে, রাউটের সূত্র সেটা কি বলো, ডেল টিবি ইজ ইকুয়ালস টু এম ইন্টু কেবি, তাই তো। আচ্ছা এখান থেকে আমার কি কি লাগবে দেখো, এটাকে তোমার ভেঙে আমার তো এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো, টিবি ড্যাশ মাইনাস টিবি ইজ ইকুয়ালস টু এম ইন্টু কেবি। আচ্ছা এখান থেকে আমার কি কেবি দেওয়া আছে, আচ্ছা তোমার বিশুদ্ধ দ্রাবকের টিবি দেওয়া আছে, টিবি ড্যাশটা বের করতে হবে, কিন্তু এমটা জানা নেই, এমটা আমাকে বের করতে হবে। দেখো এখান থেকে আবার এমটা বের করার জন্য আবার কেএফ এর সেই সূত্রটা তুমি যদি ইউজ করো তাহলে তুমি কেএফ দিয়ে কিন্তু এমটা বের করতে পারো। তাহলে মানে কি তোমাকে আগে প্রথমে এই যে এখানে দ্রবণের যে হিমাঙ্ক, দ্রবণের হিমাঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাকে আগে এম বের করে নিতে হবে, সেই এমটা বের করে নিয়ে গিয়ে এই সূত্রের মধ্যে ইউজ করতে হবে। অর্থাৎ কি অঙ্কটার দুটো পার্ট আছে, প্রথমে তুমি ডেল টি এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু কে এফ এই ফর্মুলাটা ইউজ করে এখান থেকে তোমার কি আছে না টি এফ মাইনাস টি এফ ড্যাশ ইজ ইকুয়ালস টু এম ইন্টু কে এফ, তাই না। এবার এই কে এফ এর মানও দেওয়া আছে, এগুলো প্রত্যেকটাই দেওয়া আছে, তুমি এখান থেকে এম এর মান বের করে নিতে পারবে। চলো এম এর মান বের করো, এখান থেকে ডেল টি এফ এর মান কত হচ্ছে, কত হবে দেখো কত হচ্ছে তোমার 276.5 আর কত না 277, তাহলে এটা কত আসবে তোমার বিয়োগ করো তাহলে 0.5 আসবে, তাহলে 0.5 তাহলে এটা আসবে 0.5 বাই কেএফ এর মান কত দেওয়া আছে, কেএফ এর মান দেওয়া আছে তোমার কত না 5। আচ্ছা এটা কত আসবে 0.1 মোল পার কেজি। আচ্ছা সেই 0. তুমি এম পেয়ে গেছো, এখানে বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। এখান থেকে তোমার টিবি ড্যাশটা বের করতে হবে, তাহলে টিবি ড্যাশ, আচ্ছা টিবি কত দেওয়া আছে না তোমার কত দেওয়া আছে টিবি 353 বসিয়ে দাও। এম এর মান তুমি পেয়ে গেছো 0.1, কেবি এর মান কত দেওয়া আছে 15,
তাহলে টিভি ড্যাশ কত আসবে 354.5 এত কেলভিন, তাই তো? এটা কেলভিনে দেওয়া আছে, তো তাই জন্য এটা কেলভিনে আসবে। তাহলে এটা হচ্ছে তোমার দ্রবণের স্ফুটনাঙ্ক। ব্যাপারটা একদম সিম্পল, কিভাবে করলাম দেখো, দুটা বিষয়কে তোমার মার্চ করে অঙ্কটা করা আছে, বুঝে গেছে ব্যাপারটা? দেখো পরের অঙ্কটা করি। দেখো এই অঙ্কটা ভালো করে দেখো, যদি করতে পারো তাহলে শুরু করে দাও তোমরা নিজেরা। দেখো কি বলেছে অঙ্কটাতে, অঙ্কটা দুটা পার্ট আছে। কি বলছে, অতি অল্প পরিমাণ একটি অনুপ্রায়ী দ্রাব 56 সেন্টিমিটার কিউব বেঞ্জিনে, মানে এখানে আয়তন দেওয়া আছে, তোমাকে সেটা ভর করতে হবে, ঘনত্ব দেওয়া আছে, দ্রবীভূত করা হলো। ঘরের উষ্ণতায় দ্রবণটির বাষ্প চাপ দেওয়া আছে, বেঞ্জিনের বাষ্প চাপ দেওয়া আছে, মানে দ্রাবকের বাষ্প চাপ দেওয়া আছে, মোলালিটি বের করতে বলেছে। দেখো এটা একটু নতুন ধরনের অঙ্ক, তার মানে এখানে তোমার বাষ্প চাপের সঙ্গে মোলালিটির একটা কনসেপ্ট জুড়ে দিয়েছে। আচ্ছা, এই ধরনের অঙ্ক তো আমরা আগেও করেছি, বাষ্পচাপের অবনমনের সূত্রটা আমরা তৈরি করেছিলাম। কি সূত্র বলো? মোলারিটির সঙ্গে একটা বাষ্পচাপের একটা আমরা রিলেশন তৈরি করেছিলাম, মনে আছে? কি বলো? P0 মাইনাস পি বাই পি, এটা আমরা বলেছিলাম। সেটা হচ্ছে গিয়ে তোমার লঘু দ্রবণ হোক বা গাঢ় দ্রবণ হোক, তখন আমরা এই সূত্র ইউজ করব। ইকুয়ালস টু কি বলেছিলাম? স্মল এম ইন্টু m1 বাই 1000, এটা সূত্র বলেছিলাম। এখানে স্মল এম হচ্ছে মোলালিটি আর এম মানে কি দ্রাবকের আণবিক ভর। দেখো এখান থেকে সবই দেওয়া আছে তোমার। P0 দেওয়া আছে বিশুদ্ধ দ্রাবক বেঞ্জিন, বেঞ্জিনের কত দেওয়া আছে বলো? এখানে বেঞ্জিনের বাষ্পচাপ 100 দেওয়া আছে, 100, এবং দ্রবণের বাষ্পচাপ দেওয়া আছে তোমার 98.88 এত mmHg। আচ্ছা, এখান থেকে আর কি লাগবে? m1। আচ্ছা, m1 তো বেঞ্জিন, বেঞ্জিনের মুখস্থ রাখতে বলেছিলাম কত? বেঞ্জিনে 78। আচ্ছা, আর কি লাগবে তোমার? আর কিছুই লাগবে না, বসাও এগুলো, বসিয়ে দিয়ে এখান থেকে m এর মান বের করো। m এর মান বের করে কত আসবে? 0.1452 এত তোমার কি মোলারিটির একক কি হয়? মোল পার কেজি। তাহলে m পেয়ে গেলাম। এবার তোমাকে কি বের করতে বলেছে? এবার বলেছে যদি দ্রবণের হিমাঙ্কের মান বেঞ্জিনের তুলনায় এত কেলভিন কম হয়, তাহলে দ্রবণটার মান বেঞ্জিনের তুলনায়, তার মানে কি এখান থেকে কি বুঝতে পারছো? যে অবনমনটা তোমার দেওয়া আছে, তার মানে ডেল টি এফ এর মান তোমার দেওয়া আছে এত কেলভিন। এবার বলেছে বেঞ্জিনের হিমাঙ্কে মোলাল অবনমন দ্রবণ, মানে কি কেএফটা তোমাকে বের করতে বলেছে। সিম্পল, সূত্র ফেলে দাও, তোমার এম এর মান তো তুমি পেয়ে গেছো। তাহলে কি ডেল টি এফ সমান সমান এম ইন্টু কেএফ, কেএফ এর মান বের করবে। তাহলে কেএফ সমান সমান কি হবে? ডেল টি এফ বাই এম। আচ্ছা, এখান থেকে ডেল টি এফ এর মান দেওয়া আছে তোমার 0.73। আচ্ছা, এম এর মান তুমি বের করে নিলে কত? 0.1452। ক্যালকুলেশন করো কত আসবে? 5.027। একক কি হবে? এটা কেলভিনে বসিয়েছো, এটা হচ্ছে তোমার কি মোল পার কেজিতে বসিয়েছো, তাহলে কি হবে? কেলভিন কেজি মোল ইনভার্স। তার জন্য নেক্সট উদাহরণটা করে নিই, যে উদাহরণটা তোমার জেই মেন্স 2011-তে এসেছিল এই কোশ্চেনটা। দেখো কোশ্চেনে কি বলেছে? শীত প্রধান দেশে যেখানে ইথিলিন গ্লাইকল হিমাঙ্ক রোধক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, কি পরিমাণ ইথিলিন গ্লাইকল 4 কেজি জলে যেটি কি হয় না -6 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জমে যায় যোগ করতে হবে। মানে কি পরিমাণ তোমার মানে হচ্ছে গিয়ে ইথিলিন গ্লাইকল 4 কেজি জলের মধ্যে মেশালে সেটা -6 এর আগে জমবে না আর কি, তাহলে -6 জমে যায় সেটা বলেছে। তো তার মানে কি এখান থেকে ডেল টি এফ এর মানটা তুমি কত বলো দেখি? জল তো জমে 0 ডিগ্রি, সেটা -6 এ গিয়ে জমছে, তো তার মানে কি তার মাঝখানে গ্যাপ কত হবে? 6 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ডেল টি এফ এর মান তুমি পেয়ে যাচ্ছ 6 ডিগ্রি সেলসিয়াস, মানে 6 কেলভিন করে নেবে, কেলভিন করলে সুবিধা হবে, তাহলে 6 কেলভিন। আচ্ছা, এখান থেকে তো ইথিলিন গ্লাইকল মানে দ্রাবের পরিমাণটা বের করতে বলেছে, কিন্তু জলের দ্রাবকের পরিমাণ তোমার 4 কেজি দেওয়া আছে, কিন্তু এক্ষেত্রে তুমি 4 কেজি বসাবে না, তুমি কেজিটাকে কি গ্রাম করে নেবে, তাই তো? তাহলে 4000 গ্রাম জলের মধ্যে কি পরিমাণ ইথিলিন গ্লাইকল মেশাতে হবে। ঠিক, ব্যাপারটা বুঝে গেছো? কি করতে হবে? ডেল টি এফ ইজ ইকুয়ালস টু কেএফ ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। M2 জানা আছে, তোমার কি করতে হবে? W1 জানা আছে, W2 টা বের করবে, কেএফ এ জানা আছে, ডেল টি এফ জানা আছে, বের করবে। বের করে উত্তর কত আসবে সেটা তুমি কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে সেটা।
যদি তুমি কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ভিডিওটা পুরোপুরি ঠিকঠাক দেখোনি। ঠিক আছে, তাহলে আশা করবো তোমরা সবাই যারা যারা ভিডিওটা দেখছো পুরোপুরি তারা ভিডিওটা কমেন্ট করে জানাবে এটার উত্তরটা কত হবে। আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে যে এটা এই জায়গাটায় প্রবলেম হয়েছে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই আমরা শেষ করছি। আজকে আমরা অনেকগুলো নিউমেরিক্যাল প্রবলেম এখানে করলাম। আশা করা যায় তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাবে। আমরা পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারে আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে গিয়ে অসমোসিস এবং অসমোটিক প্রেসার সম্বন্ধে আলোচনা করব। আজকে শেষ করার আগে তোমাকে বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।